হলো সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়া বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ বলে, মানে এস বলে। ভেদবার্গ বানানটা হলো এস ভিইডি বিইআরজি। প্রথম ভেদবার্গ এর প্রথম অক্ষর আছে এস। এই এস অক্ষর অনুসারে নামের অক্ষর অনুসারে ওই 70s এবং 80s, যেহেতু উনি এটা আবিষ্কার করেছেন, এই কোন বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধঃক্ষেপ জমা হয়। এই রাইবোজোম এই ধরনের যে সেন্ট্রিফিউজ করার পরে দেখা গেছে যে আদি কোষে প্রোক্যারিওটিক সেলে 70s রাইবোজোম জমা হয়েছে, আর প্রকৃত কোষে প্রোক্যারিওটিক সেলে 80s রাইবোজোম জমা হয়েছে। তাহলে এর আবার কয়েকটা একক আছে, কিন্তু এখানে হলো 70s রাইবোজোম, এই এর সম্পর্কে আমরা পরবর্তীতে পড়বো। 70s রাইবোজোম 50 মানে 50s এবং 30 মানে 30s, এই দুইটা মিলে। আর 80 এটা হলো 60 এবং 40 মানে 100, কিন্তু আসলে এখানে বলা হবে কিন্তু 80s কিছু ইয়ে হয়, নষ্ট হয়। রাইবোজোম এখানে দেখো যে ছবিটা আমাদের এখানে দেওয়া আছে সেটাই কিন্তু 40 এবং 60 সাব ইউনিট, দুটা ইউনিটে দুটো এই ইউনিট মিলিয়ে 80s রাইবোজোম হয়। যাই হোক, মোটামুটি এটা থাকলো। আর আমরা আমাদের পড়ার ধারাবাহিকতায় চলে যাই। এখানে হলো তোমরা একটু খেয়াল করো, যেটা যে গতদিন আমরা কোষ সেল ওয়ালটা কোষ প্রাচীর পড়াইছি। আজকে আমরা দেখছি যে সেল মেমব্রেন, বাহির থেকে ভিতরের দিকে ঢুকতেছি, যে সেল মেমব্রেন সম্পর্কে আমরা পড়ছি। সেল মেমব্রেন সম্পর্কে অনেক মডেল ইতিমধ্যেই অনেকে প্রস্তাব করেছেন যে সেল মেমব্রেনটা এমন ধরনের গঠন, কেমন ধরনের, দুই স্তর বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার, মানে দুই স্তর, ফসফোলিপিডের দুটো স্তর থাকে। ওখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে দেখো যে দুটো লেয়ার আছে ফসফোলিপিড বাই লেয়ার। একটা হলো মাথা, ফসফোলিপিডের একটা মাথা এবং একটা লেজ। লেজ দুটো কিন্তু দুই দিকের দুইটা লেজ কিন্তু মুখোমুখি, আর মাথা দুইটা কিন্তু দুই দিকে বিপরীতমুখী। লেজ দুইটা হলো মুখোমুখি। এই ধরনের বিভিন্ন ধরনের মডেল সম্পর্কে প্রস্তাব করা হয়েছে। স্যান্ডউইচ মডেল প্রস্তাব, যেমন ডানিয়েল এবং ডেপসন 1935 সালে ডানিয়েল এবং ডেপসন স্যান্ডউইচ মডেল প্রস্তাব করেন। এরপরে আমরা যে চিত্রটা এখন দিছি সেটা হলো যে সিঙ্গার এবং নিকেলসন ফ্লুইড মোজাইক মডেল নামে এই মডেলটা প্রস্তাব করেন, এবং এই মডেলটা চিত্র আমরা এখানে তুলে ধরেছি। কারণ হলো এই মডেলটি হলো আধুনিকতম এবং সর্বজন গ্রাহ্য মডেল হিসেবে বিবেচিত। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো যে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর কোষ ঝিল্লির দুটি স্তরে বিন্যস্ত থাকে। এই মডেলের প্রত্যেকটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত, এবং ফসফোলিপিড স্তরে প্রোটিন অণু বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। এছাড়া কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও থাকে। তা ফসফোলিপিডের স্তরের লিপিড অণুর বাইরের দিকে পোলার প্রান্তে একটি ফসফেট মাথা, আমি যেটা একটু আগে বললাম, এবং ভিতরের দিকে নন পোলার প্রান্তের দুটি ফ্যাটি অ্যাসিড লেজ, এই দুটো আছে। এখানে লেজগুলো কেন পানি বিদ্বেষী, লেজগুলা দুই স্তরের লিপিডের লেজগুলো পানি বিদ্বেষী, লিপিডের লেজগুলো হলো পানি বিদ্বেষী এবং পরস্পর মুখোমুখি অবস্থান করে এরা। অন্যদিকে লিপিডের মাথাগুলো পানি গ্রাহী এবং ঝিল্লির ভিতরেও বাহিরের দুই সারিতে অবস্থান করে, ভিতরের দিকে এবং বাইরের দিকে এরা মাথাগুলো পানি গ্রাহী। এখানে আরেকটা জিনিস আছে যে কোষ ঝিল্লিতে 3 রকমের প্রোটিন থাকে। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। কোষ ঝিল্লিতে 3 রকমের প্রোটিন দেখা যায়। এখানে দেখো লিপিড সম্পৃক্ত প্রোটিন উপরের দিকে আছে, বাইরের দিকে, এবং নিচের দিকে লেখা আছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তাহলে 3 ধরনের। এছাড়া গ্লাইকোপ্রোটিন বলে ওখানে যে লেভেলটা আছে ওটা কিন্তু গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন মিলিত হয়ে কিন্তু আলাদা একটা গ্লাইকোক্যালিক্স গঠন করে, যেটাকে বলা হয় মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স। তাহলে আমরা প্রোটিন পাইলাম 3 ধরনের।
সেটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, 3 ধরনের প্রোটিন থাকে। আর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন মিলে হয় গ্লাইকোক্যালিক্স। এছাড়াও এই ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্ট্রল অণু অবস্থান করে, ওখানে আছে দেখো কোলেস্ট্রল আছে, আর এগুলা থাকে। এই অবস্থায় ঝিল্লিতে তখন তরল পদার্থের মতো একটা অবস্থান করে। আর অন্যদিকে ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো দেখায়, তাই একে বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম হয়েছে এই ফ্লুইড মোজাইক মডেল। এই ঝিল্লির কাজটা কি? এখন খুব বেশি কিছু না, এখানে এইটুকুই আছে। আর এটা ঝিল্লির কাজটা হলো কোষ ঝিল্লি যেমন কোষ পর্দা মানে প্রাচীর, কোষ প্রাচীর যেমন কোষ ঝিল্লি ভিতরের অঙ্গাণুগুলো রক্ষা করে, ঠিক তেমনি কোষ ঝিল্লি আবরণী হিসাবে কোষের ভিতরকার সজীব অংশকে রক্ষা করে। এটি কোষের আকৃতিও দান করে, ওখানেও কোষ প্রাচীর যেটা ছিল সেটাও আকৃতি দান করতো, প্রায় সেম সেম। কারণ এখানে একটা কথা আছে, একটু খেয়াল করো তোমরা। আমি কয়েকটা জিনিস বলি, যেটা হলো খুব কাছাকাছি, কিন্তু জিনিসগুলা খুব কাছাকাছি, সেই জিনিসগুলা সম্পর্কে তোমাদের একটু জানা দরকার, আমি সেজন্য বলে রাখছি। কোষের, আমরা যেহেতু কোষ পড়ছি, কোষের আদি অন্ত, ভিতর বাইর, কোথায় কোন অঙ্গাণু কিভাবে আছে আমাদের কিন্তু সব জানা দরকার। না জানলে কিন্তু কোষের ভিতরে বোঝানো যাবে না এবং আমরা বুঝতেও পারবো না। প্রথম কথা হলো প্রোটোপ্লাস্ট, সমস্ত কোষের কোষ প্রাচীর সহ, আমি একটু বুঝাই নিচ্ছি আবার অন্যদিকে, যে প্রোটোপ্লাস্ট সমস্ত কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সকল বস্তুকে একত্রে প্রোটোপ্লাস্ট বলে। আমরা বাহির থেকে কিন্তু ভিতরের দিকে যাব। এই প্রোটোপ্লাস্টের আবার দুইটা ভাগ থাকে কিন্তু, সজীব প্রোটোপ্লাজম, আরেকটা থাকে নির্জীব বস্তু। এগুলো আমরা আগে যে প্রথম ক্লাসে ছকে দেখাইছিলাম, সঞ্চিত বস্তু, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ, আমি একটু স্মরণ করার জন্য এটা বলছি। আর সজীব প্রোটোপ্লাজম, এটা আবার কিন্তু কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এখন এখানে কথা হলো কোষ প্রোটোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ প্রোটোপ্লাজম, তারপর কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, সব কিন্তু একেবারে কাছাকাছি, খুব কাছাকাছি, পরস্পর পরস্পর একটা স্তর বাই স্তর। একটু কোষ প্রাচীর হয়তো জলকোষ প্রাচীর শক্ত, তারপর প্রোটোপ্লাজম এর ভিতরে দেখা যাচ্ছে যে প্রোটোপ্লাজমটা কেমন থাকে, আরেকটু ওই থকথকে জেলির মতো থাকে, একটু নরম। তারপরে থাকে সাইটোপ্লাজম, এরপরে কোষ পর্দা থাকে আরেকটু নরম কোষ প্রাচীরের চেয়ে। তারপরে এরপরে থাকে কি সাইটোপ্লাজম, মানে যেটা নরম, আরো নরম। সাইটোপ্লাজমের আরো ভাগ আছে, এবং সাইটোপ্লাজমের মধ্যে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসটা উঠাই নেওয়ার পরে যে অঙ্গাণুগুলো থাকে এগুলোকে বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আমরা সেল ওয়াল এবং সেল মেমব্রেন, সেল ওয়াল এবং সেল মেমব্রেন সম্পর্কে জানলাম। এখন সাইটোপ্লাজম দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজম বাকি অংশের নাম হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এর কিছু আরো এখন বর্তমানে কিছু নাম হয়েছে, এটা হলো সাইটোছোল, বর্তমানে এটাকে বলা হয় সাইটোছোল। তারপরে হায়ালোপ্লাজম, এরকম ধরনের নামও আছে। সাইটোপ্লাজমের অর্ধস্বচ্ছ অর্ধতরল দানাদার সহধর্মী কলাইডীয় পদার্থটির নাম হলো সাইটোপ্লাজমীয় মাতৃকা। মাতৃকা মানে তোমরা জানো যেটা মাতৃকা, আমি আগে বলেছি, যেমন প্রোটোপ্লাজম, সাইটোজম যেখানে থাকবে সেখানে এক ধরনের তরল পদার্থ, আর মাতৃকাও তাই। ধাত্র, এর মাতৃকা বা ধাত্র এর ইংরেজিতে বলে ম্যাট্রিক্স, এটাও ওই একই ধরনের তরল পদার্থ। সাইটোপ্লাজমের মধ্যে যে মাতৃকা বা হায়ালোপ্লাজম বা সাইটোছোল, এগুলো সব একই ধরনের। এর আবার সাইটোপ্লাজমের দুইটা ভাগ, যেমন একটোপ্লাজম এবং এন্ডোপ্লাজম, ভিতরে এগুলা এক ধরনের থাকে। আর এখানে অর্ধস্বচ্ছ দানাদার বা সহধর্মী কলাইডীয় পদার্থের নাম, কলাইডীয় কথাটা তোমরা হয়তো
ফিজিক্সে ভালো করে বোঝো যে মিশ্রণ, সাসপেনশন, কলাইডাল, কলাইডাল বোঝা যায়? সিয়াম, হ্যালো। জি বোঝা যায়, হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ, এখানে জি স্যার বোঝা ওটা যাচ্ছে। কেমিস্ট্রিতেও আছে, ওটা কেমিস্ট্রিতেও আছে। হ্যাঁ এখানে যেমন মিশ্রণ, সাসপেনশন, কলাইডাল কেমিস্ট্রিতে আছে। হ্যাঁ, এই কলাইডীয় কলাইডীয় পদার্থ যেটা কেমিস্ট্রিতে, এগুলা কিন্তু ওই একটা পদক্ষেপ পড়ে আর একটা পদক্ষেপ পড়ে না। অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ, এই ধরনের বিভিন্ন ধরনের সাসপেনশন। যেমন আমরা ওষুধগুলা, যে ওষুধগুলা সাধারণত পানি দিয়ে ঝাঁকানো হয়, ওটা কিন্তু সাসপেনশন। আর যদি আমি কলাইডাল পদার্থ বলি তাহলে কুয়াশাকে বলতে পারি, এবং দুধকেও বলতে পারি, এটা কলাইডাল পদার্থ। এই ধরনের যেখানে থাকে সব কিন্তু সমসত্ব ভাবে থাকে না, কোন জায়গায় একটু বেশি থাকে, কোন জায়গায় একটু কম থাকে। যাক, হ্যাঁ শোনা যায়? হ্যালো, ডিস্টার্ব হচ্ছে নাকি? শোনা যায়? আছে, জি কোনো স্যার শোনা ডিস্টার্ব নেই, যাচ্ছে। আপনি বলতে থাকেন। না স্যার হ্যাঁ, সমস্যা হচ্ছে না। শোনা যায়, না শোনা না, যায়। একটু কি শব্দ হচ্ছে? সাইটোপ্লাজমের এখন আমরা সাইটোপ্লাজমের মধ্যে চলে যাই। সাইটোপ্লাজম অঙ্গাণু সমূহ, রাইবোজোম। সেই রাইবোজোমের কথা আমরা বলি। এটাকে রাইবোজোম সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সমস্ত সজীব বস্তুকে একত্রে সাইটোপ্লাজম অঙ্গাণু বলা হয়। এখানে রাইবোজোম হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র দানাদার রাইবোনিউক্লিক প্রোটিন কণা। প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। এই জন্য একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এরা কিন্তু আরো একটু কাজ আছে, শ্রেণীবিভাগ, সাইটোক্রোম উপাদানে ভূমিকা রাখে। সাইটোক্রোম জিনিসটা আবার কি? একটা বাহক, কিন্তু এটা এটা আরো অনেক কথা আছে। যাই হোক, তো রাইবোজোমের কথা আমরা তো ইতিমধ্যে বলে ফেলেছি, অনেকগুলো যে ভেদভাগ সম্পর্কে আলোচনা করেছি এখানে। তবে আমি আরেকটু বলি যে রাইবোজোমের এই যে কাজটা করে, যে প্রোটিন সংশ্লেষণ করে, এখানে কিন্তু আরএনএ, আরএনএ যেমন ডিএনএ কোনো ভাগ নেই, কিন্তু আরএনএ কিছু ভাগ আছে। সেটা হলো মেসেঞ্জার এমআরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ, জেনেটিক্যাল আরএনএ ইত্যাদি ইত্যাদি ভাগ আছে। এগুলা কিন্তু এই রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ করার জন্য কাজে লাগে। তাহলে আমরা 40 এবং 60 উপ একক মিলে 80 যেটা হবে, সেটা কিন্তু ইউক্যারিওটিক সেলে কাজ করবে সাধারণত প্রোটিন সংশ্লেষণের জন্য। কিন্তু যেটা 70s, ওটা কিন্তু প্রোক্যারিওটিক সেলে কাজ করবে। এরপরে আমরা আসি গোলগি বডি। সাইটোপ্লাজম অবস্থিত কতগুলো ঘন সন্নিবিষ্ট চওড়া সিস্টার্নি থলির মতো। আমরা গোলজি বডিতে এখানে যাই, দেখি। হ্যাঁ, এই যে রাইবোজোমের চিত্রটা দেখে না, 40s উপ একক, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ কিভাবে কাজ করছে। 60s উপ একক, দুইটা উপ একক আছে, যেহেতু এটা ইউক্যারিওটিক সেল, সেজন্য এখানে এটা কাজ করছে। আর অনেকগুলো রাইবোজোম মিলিত হলে কিন্তু যখন কাজ করে, এই রাইবোজোম যখন তখন পলিরাইবোজোম বলা হয়। আর এবার আসি আমরা গোলজি বস্তুর গঠন। গোলজি বস্তু, গোলজি বস্তু বা গোলজি বস্তু বলে। এটা সাধারণত ক্যামিলো গোলজি, ইতালীয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গোলজি এইটা আবিষ্কার করেন পেশাও বিড়ালের মস্তিষ্কের কোষে। গোলজি বস্তু আবিষ্কার করেন এবং বিশদ বর্ণনা দেন, সেজন্য একে গোলজি বস্তু নামকরণ করা হয় তার নাম অনুসারে। আর এর গঠনটা হলো, দেখো ভ্যাকুয়াল আছে, সিস্টার্নি আছে, ভেসিকল আছে, তেমন কিছু নেই। ভ্যাকুয়াল, সিস্টার্নি, ভেসিকল, এখান থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন পড়ে কোনটি গোলজি বস্তুর উপাদান, যেমন বা গঠনের উপাদান, যেটা হলো সিস্টার্নি, এই কথাটা দিয়ে থাকে। এই গোলজি বস্তুকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন গোলজি কমপ্লেক্স, আরো কিছু নাম আছে কিন্তু এর, যেমন গোলজি কমপ্লেক্স, গোলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম, লিপোকন্ড্রিয়া। আমি কয়েকটা নাম বললাম, কিন্তু গোলজি কমপ্লেক্স, গোলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম এবং লিপোকন্ড্রিয়া। গোলজি বডি প্রোক্যারিওটিক কোষে এবং কিছু সংখ্যক, যদিও গোলজি বডি সাধারণত আমরা মনে করি যে সব
জীবে মনে হয় যে উদ্ভিদ এবং প্রাণী সবখানে মনে হয় যেটা থাকে, কিন্তু আমরা দেখছি যে এখানে কিছু প্রোক্যারিওটিক কোষ এবং কিছু সংখ্যক কিছু ছত্রাক ব্রায়োফাইট টিউডোফাইট এর শুক্রাণু পরিণত ছিপ নল এবং প্রাণীর লোহিত কণিকায় গোলজি বস্তু অনুপস্থিত। খেয়াল করো, হ্যাঁ আবার বলি, আমরা কিন্তু বলছি না প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ। আমরা কিন্তু দেখো এখানে আমরা বলছি প্রোক্যারিওটিক কোষ, আবার আদি কোষও বলতে পারি। তাহলে প্রশ্নে কিন্তু এই ধরনের প্রোক্যারিওটিক কোষ হিসাবে সবগুলার কিন্তু ইংরেজি টার্মটা আমাদের জানিয়ে রাখতে হবে। কোষে এবং কিছু সংখ্যক ব্রায়োফাইট ও টেরিডোফাইট, ব্রায়োফাইট টেরিডোফাইট আমি বলছি প্রথম দিনে যে ছকটা দেখাইছিলাম, ভাইরাস, আবার একটু মনে করাই দেই, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে ছিল আমাদের শৈবাল, ছত্রাক, এই শৈবাল ছত্রাক মিলেছিল কিন্তু মনেরা, এবং মস ব্রায়োফাইটস, তারপরে ছিল ফান টেরিডোফাইটস। এই পর্যন্ত কিন্তু আমরা কি দেখতে পাই, ক্রিপ্টোগামিয়া এবং ফেনারোগামিয়া ছিল এর পরের থেকে, যেমন সাধারণত জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্পার্ম। এখন আবার একটু স্মরণ করাই দিলাম, জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্পার্ম এটা হলো ফেনারোগামিয়া, এটা হলো ক্রিপ্টোগামিয়া অপুষ্পক উদ্ভিদ এবং ফেনারোগামিয়া সপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগামিয়া অপুষ্পক উদ্ভিদ, ফেনারোগামিয়া সপুষ্পক উদ্ভিদ। তাহলে এইখানে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, কিন্তু প্রাণী কোষে এগুলো সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি স্থিরীভূত অবস্থায় বা থাকে বা নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এ হলো গোলজি বডির এর কাজটা কি। এখানে কিন্তু কাজের মধ্যে রাসায়নিক উপাদান আছে, সাধারণত গঠন তো বললাম, আর কিছু রাসায়নিক উপাদান আছে, সেটা কিন্তু ক্যারোটিনয়েডস থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন সি প্রভৃতি রয়েছে এর মধ্যে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো এনজাইম গুলো হচ্ছে, যেটা এটিপি মাইটোকন্ড্রিয়ায়, আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ায় এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপন্ন করে এই গোলজি বস্তু এখানে। তাহলে আমরা গোলজি বস্তুর কাজ, এটা কিন্তু কার্বন ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলজি বডি হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। যেহেতু এটিপির ওখানে মাইটোকন্ড্রিয়া ওখানে কাজ করছে, কিন্তু হরমোন সহ বিভিন্ন বিপাকীয় দ্রব্য ও ক্ষরণ ও নিঃসরণ, হরমোন সহ বিভিন্ন বিপাকীয় দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ এরা করে থাকে। কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন গঠনের সহায়তা করে। লাইসোজোম এরা গঠন করতে পারে। শুক্রাণু গঠনের সময় একরোসোম উৎপাদনে গোলজি বস্তু সহায়তা করে। শুক্রাণু গঠনের সময় একরোসোম একটা জায়গা আছে। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়ায় এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপন্ন করে। আর কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করা গুরুত্বপূর্ণ জিনিস। আর বিভিন্ন পলিস্যাকারিড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে এটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এরপরে আমরা লাইসোজোমে যাব, দেখি লাইসোজোম কি কেমন। লাইসোজোমের স্ক্রিনে দেখো অপাচিত, এখানে কিছু জিনিস আছে। আবার একটু বলি, হজমকারী বস্তু লাইসোজোম, লাইসো হজমকারী, সোম বস্তু গ্রিক শব্দ, এখান থেকে আইছে। কোষের সাইটোপ্লাজমের অবস্থিত একক পর্দা বিশিষ্ট, গত ক্লাসে যেটা বলেছিলাম, সেই পর্দাবিহীন ঝিল্লিবিহীন, মানে পর্দাবিহীন ঝিল্লিবিহীন এবং ঝিল্লি আবৃত কথা যে দুইটা বাক্যের মাধ্যমে বলা হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ না করো, আছে? হ্যালো, জি স্যার। মনে আছে কি বলো দিন দেখি একটু। ঝিল্লি আবৃত আর ঝিল্লিবিহীন, মামাই সেরা নাকি? আর মা এত পাগল, মনে নেই, ভুলে গেছো নাকি? যাই হোক, কোষের সাইটোপ্লাজম অবস্থিত একক পর্দা বিশিষ্ট, একটা পর্দা, অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুগুলোকে লাইসোজোম বলে। লাইসোজোম আর একটা ফ্যাক্টরি, কিন্তু এটাও কিন্তু ফ্যাক্টরি, একটা কিসের ফ্যাক্টরি? এনজাইমের ফ্যাক্টরি। এটা হলো এনজাইমের ফ্যাক্টরি। এখানে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা অধিকাংশ উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। খেয়াল রাখতে হবে কোথায় থাকে না, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় এবং অধিকাংশ উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। তবে
পেঁয়াজের বীজে, ভুট্টা, তামাকের চারার কোষে লাইসোজোম পাওয়া যায়। প্রাণীর যকৃৎ কোষ, স্নায়ু কোষ, বৃক্ককোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। একজন বেলজিয়াম বিজ্ঞানী ক্রিস্টিয়ান দা দুভে এই লাইসোজোম আবিষ্কার করেন। থলি আকৃতির, দেখতে এক ধরনের, ওই যেখানে দেখা যাচ্ছে থলি আকৃতির কিছু দানা আছে, ভ্যাকুল আছে, আর পরিপাকের সাথে তার জন্য এনজাইম এখানে আছে। এটাকে লাইসোজোম কিছু পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এর কাজটা কিন্তু খুব অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনুপরিবেশিত জীবাণু বা খাদ্যদানকে আত্মীয়করণ করে হজম করে ফেলে। যত বাইরে থেকে জীবাণু ঢুকে সেটাকে ধ্বংস করে দেয়। তাহলে এটাকে আবার এমন এক সময় আসে, প্রতিকূল পরিবেশে কোনো উপবাসী যখন দেখা যায় যে এরা কিন্তু আর খাদ্য পাচ্ছে না, তখন কিন্তু অটোলাইসিস প্রক্রিয়ায় এ কিন্তু নিজের কোষকে ধ্বংস করে দেয়। এই জন্য সুইসাইডাল ব্যাগ বলে, এটা আত্মঘাতী থলি, এটাকে বলা হয় আত্মঘাতী থলি। লাইসোজোম কোষ বিভাজনে প্রেরণা যোগায়। আরেকটা কাজ, লাইসোজোম শুক্রাণুর লাইসোজোম নিশ্চিত হাইলিনিউরিনেজ এনজাইম ডিম্বাণুর আবরণে অংশবিশেষে বিগলন ঘটায়, ফলে ডিম্বাণুর ভেতর শুক্রাণুর প্রবেশ পথ সৃষ্টি করে। এবারে আমরা আসি বিভিন্ন ধরনের ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আন্তঃপ্লাজমীয় জালিকা। এটা কিন্তু আবার দুই ধরনের থাকে, একটা থাকে মসৃণ আর একটা অমসৃণ। দুই ধরনের জালিকা এখানে দেখা যায়। এখানে গঠনে দেখা যায় তিন ভাগে, সিস্টার্নি, ভেসিকুলার এবং টিউবুলার। সিস্টার্নি, ভেসিকুলার এবং টিউবুলার তিনটা ধরনের এখানে আছে। এরা সাধারণত কাজ করে, মূল কাজ এরা অন্তঃকঙ্কাল হিসাবে, এরা কঙ্কাল হিসেবেও কাজ করে। নিশ্চিত বিভিন্ন দ্রব্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোষের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এদের রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এরা ভূমিকা পালন করে। তাছাড়া কোষ অভ্যন্তরের পর্দার তলের আয়তন বৃদ্ধি করে এবং কোষের জৈব রাসায়নিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া স্টেরয়েড, লিপিড, ফসফোলিপিড সংশ্লেষণ এবং এদের আন্তঃকোষীয় চলনে সহায়তা করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন সংশ্লেষিত হয়। এবারে আমরা আসি দেখি আরেকটা অঙ্গাণু, দেখি মাইটোকন্ড্রিয়া। একটা অঙ্গাণুর মধ্যে আমরা ঢুকে যাই, কার্ল বেন্ডা এটাকে আবিষ্কার করেন। এই ক্ষুদ্রাঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এখানে মাইটোকন্ড্রিয়া সাধারণত পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়। কোষ বিভাজনের সময় সৃষ্টি স্পিন্ডাল বা মাকুরা কাছাকাছি অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী, এটা দ্বিস্তরী পদ্মা বিশিষ্ট দণ্ডাকার গোলাকার বৃত্ত অথবা তারকাকৃতির বদ্ধ থলির মতো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত সজীব বস্তুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। কার্ল বেন্ডা এটা আবিষ্কার করেন। এই কোষভেদে বিভিন্ন ধরনের মাইটোকন্ড্রিয়া হতে পারে, যেমন 300 থেকে 400টিও থাকতে পারে। প্রাণীর যকৃৎ কোষে সহস্রাধিক মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে এর গঠনে দেখা যায় বাহিরের একটা মেমব্রেন আছে, ভেতরের মেমব্রেন, বহিস্থ কক্ষ, আভ্যন্তরীণ কক্ষ, ম্যাট্রিক্স, আভ্যন্তরীণ কক্ষখানে ম্যাট্রিক্স থাকে, এটিপি সিনথেসিস। তারপরে ওর ভিতরে আবার কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোমও থাকে, ক্রিস্টি থাকে, তারপরে ডিএনএ থাকে, গোলাকার ডিএনএ। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় যে আদি কোষের একটা বন্ধন হিসাবে কাজ করে। সেটা হলো, যদি গোলাকার ডিএনএ, আদি কোষে সাধারণত গোলাকার ডিএনএ থাকে, আর প্রকৃত কোষে থাকে সাধারণত লম্বা ডিএনএ। এখানে কিন্তু আদি এবং এরা স্বতন্ত্র একটা ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার কাজের দিকে যদি আমরা দেখি,
তাহলে শ্বসন কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কোএনজাইম মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের সবকটি বিক্রিয়া, যেমন শুধুমাত্র গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসন প্রক্রিয়া যখন ঘটে তখন গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। আর তাছাড়া ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয়। এরা কোষের লৌহ স্টেরয়েড পদার্থের জৈব সংশ্লেষণ ঘটায়। কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের মূল প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় সাধিত হয় বলে একে জীবদের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, যা পূর্বে বলেছি যে পাওয়ার হাউস বলা হয়। এরা প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের ক্যাটায়ন থাকে। এডিপি থেকে এটিপি তে রূপান্তর করার মাধ্যমে উচ্চ শক্তি বন্ধনী সৃষ্টি করে নিজের দেহে সঞ্চয় করে রাখে। নিজস্ব আরএনএ ডিএনএ উৎপন্ন করতে পারে। স্নেহ বিপাকেও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। ডিম্বাণু শুক্রাণু গঠনে এরা ভূমিকা পালন করে। এখানে হলো এই আরেকটা, এরপরের অঙ্গাণুতে আমরা যাই, ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক সম্পর্কে তোমরা জানো, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ইতস্তত বিক্ষিপ্ত ডিম্বাকার, থালাকৃতি, ফিতাকৃতি অথবা তারাকাকার বিভিন্ন ধরনের হতে পারে সজীব বস্তুগুলোকে প্লাস্টিড বলে। প্লাস্টিড কয়েক ধরনের আছে, 3 ধরনের প্লাস্টিড আমরা দেখি: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ উদ্ভিদের থাকে। ক্লোরোফিল এখানে প্রধান জিনিস হলো ক্লোরোফিল। ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয়, যেমন পেয়ালাকৃতি। এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, পেয়ালাকৃতি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে। পেয়ালাকৃতি ক্লামাইডোমোনাস, এখানে থাকে সর্পিলাকার স্পাইরোগাইরা, এর মধ্যে থাকে জিগনেমা তারকাকার, জালিকাকার, আংটি আকার, যেমন ইউলোথ্রিক্স, সেটা আমাদের সিলেবাসে আছে, ইউলোথ্রিক্স ইত্যাদি গোলাকার বিভিন্ন ধরনের উদ্ভিদে সাধারণত বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এই ক্লোরোপ্লাস্টের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ক্লোরোপ্লাস্ট। কিন্তু এরা আমাদের বিভিন্ন রঞ্জক পদার্থের উৎস হিসেবে কাজ করে, যার কারণে পরাগায়নে সহায়তা করে। আর পরাগায়নে সহায়তা করে বলেই তো খাদ্য উৎপাদন হয় আর আমরা খেয়ে বাঁচতে পারি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা সহায়তা করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে। এখানে আবরণী আছে লিপোপ্রোটিন। প্রতিটি ক্লোরোপ্লাস্ট লিপোপ্রোটিন দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন দিয়ে গঠিত। লিপিড এবং প্রোটিন মিলিত হয়ে কিন্তু লিপোপ্রোটিন হয়। লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন, তাকে বলা হয় লিপোপ্রোটিন। তো বৈষম্য ভেদ্য ঝিল্লিতে আবৃত। আর স্ট্রোমা, গ্রানার ভিতরে থাইলাকয়েড যেটা থাকে, আসল জিনিস যেটা, যেখানে গ্রানাম চক্র বা থাইলাকয়েড বা গ্রানাম চক্র জায়গাটা কিন্তু কার্বোহাইড্রেট এখানে তৈরি হয়। প্রথমে স্টোমাতে সাধারণত সূর্যের আলোটা ধরে, ওখানে আটকায়, রাসায়নিক সৌর শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার পরে এরপরে দেখা যায় ওটাতে গতি শক্তিটাকে স্থিতি শক্তিতে আনে, জমা রাখে, তারপরে গতি শক্তিতে পরিণত হয়। তো রাইবোজোম কাজ থাইলাকয়েড ও স্ট্রোমাল অ্যামিনিটি অবস্থিত ক্লোরোফিলের প্রধান কাজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। নিজের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করতেও এটি সক্ষম। ক্লোরোপ্লাস্টের কোয়ান্টোজোম আর ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া এডিপি থেকে এডিনোসাইন ডাইফসফেট একে এটিপি তে রূপান্তরিত করার শক্তি সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ঘটাতে সহায়তা করে। বংশানুক্রমের নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করতে পারে। এখানে একটু কথা বলে নেই, এইটাই মনে আমাদের শেষ সময় শেষ হয়ে আসছে। এখানে
ক্রোমোপ্লাস্ট যেটা রঙিন, ওটা লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট সবুজ, আর ক্রোমোপ্লাস্ট বিভিন্ন ফল ফুলের যেটা রং হয়, এটাই আমাদের শেষ করতে হবে, আর সময় নেই বেশি। আর লিউকোপ্লাস্ট যেটা বর্ণহীন প্লাস্টিড বলে, এটা কিন্তু সাধারণত মূলে থাকে। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট। অ্যামাইনোপ্লাস্ট এরা শর্করা বা স্বেচ্ছাজাত খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট এটি প্রোটিন বা আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। এখন এরপরে আছে অ্যালাইওপ্লাস্ট, এটি চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। তাহলে আমরা এই লিউকোপ্লাস্ট সম্পর্কে জানলাম। প্লাস্টিড 3 ধরনের। এই প্লাস্টিডের একটা ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আর আমাদের সময় খুব সম্ভব 1 মিনিট থাকতে পারে, খুব বেশি সময় নেই, আমরা আর আগে তো পারবো না, পরবর্তী ক্লাসে আমরা জানাবো। তবে এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো, 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 শোনা যায়? ও স্টপ শেয়ার।